কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আবার নতুন করে একটি লেজেন্ডারি টাইটানিক জাহাজ তৈরি করবে। কিন্তু জাহাজটি তৈরি হবার পর থেকেই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সিনেমা শুরু হয় 1912 সালে, যখন আসল টাইটানিক জাহাজটি ডুবে যাচ্ছিল। এক যুবতী মহিলা যার নাম এলিজাবেথ ডুবে যাওয়া জাহাজ থেকে কোনো মতো বেঁচে যায় এবং তার হবু বর চার্লসকে ডাকতে থাকে, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায় না। জাহাজের কর্মীরা তাকে জোর করে একটি লাইফ বোটে তুলে দেয়, যেটি জলে নামানো হচ্ছিল। কিন্তু হঠাৎ বোটটিকে ধরে রাখা তার ছিঁড়ে যায়, ফলে বোটটি জলে পড়ে উল্টে যায়। সবাই সেই বরফ ঠান্ডা জলে গিয়ে পড়ে। এলিজাবেথ কোনো মতে বেঁচে যায় এবং লাইফ বোটে উঠে পড়ে। ঠিক তখনই হঠাৎ চার্লস কাছের এক আইসবার্গ থেকে তাকে ডাকতে থাকে। এলিজাবেথকে বাঁচাতে চার্লস জলে ঝাঁপিয়ে পড়ে। এলিজাবেথ সমুদ্রের অন্ধকার ঢের মধ্যে চার্লসকে খুঁজছিল। তখনই হঠাৎ একটু মৃতদেহের মতো হাত বেরিয়ে এসে তাকে সমুদ্রে টেনে নিয়ে যায়। আসল টাইটানিক ডুবে যাওয়ার 110 বছর পর টাইটানিক 3 নামের একটি জাহাজ তার নতুন যাত্রা শুরু করে, ঠিক সেই একই রুট দিয়ে যে দিক দিয়ে পুরনো টাইটানিক গিয়েছিল। এক ব্যক্তি তার সঙ্গীকে নিয়ে গাড়ি চালিয়ে ডকের সামনে আসে এবং জানালার বাইরে তাকিয়ে জাহাজটিকে দেখে এবং খুব আনন্দিত হয় এবং তার সঙ্গীকে বলে, একবার জাহাজটিকে দেখো। মেয়েটি যখন মাথা তুলে দেখে তখন সেও জাহাজটিকে দেখে খুব মজা পায় এবং টাইটানিক 3-র প্রশংসা করতে থাকে। আসলে তারা দুজনেই ব্লগার ছিল এবং গাড়ি থেকে নামতেই তাদের ভক্তরা তাদের ঘিরে ধরে। কিছু ছবি তোলার পর তারা তাদের ফ্যান্সদের জন্য একটি ভালো ভিডিও তৈরি করে এবং জাহাজে উঠে পড়ে। এরপর দেখা যায় টাইটানিক 3 জাহাজের ক্যাপ্টেন রোজকে, যিনি তার টিমকে ব্রায়ান অ্যান্ড্রুস নামের এক সৈনিক সম্পর্কে জানাচ্ছিলেন। তিনি তার টিমের সাথে জাহাজের নিরাপত্তার দায়িত্বে সর্বদা থাকবেন। আসলে জাহাজের ভিতরে পুরনো টাইটানিকের অনেক অ্যান্টিক অর্থাৎ দামি জিনিসপত্র রাখা হয়েছিল, যার কারণে অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন পড়েছিল। এরপর এক যুবতী মেয়েকে দেখা যায় যে চুপচাপ বেরিয়ে এসে জাহাজের নিচের অংশে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর সেই অচেনা মেয়ে ক্রু ইউনিফর্ম চুরি করে সেটি পরে জাহাজের মিউজিয়ামের অংশে চলে যায়। সেখানে একটি আলমারির মধ্যে একটি বেহালা রাখা ছিল। মেয়েটি বেহালা দেখি সেটি হাতে তুলে নেয়। তখনই একজন লোক চিৎকার করে ভিতরে ঢুকে পড়ে এবং তাকে দ্রুত বেহালাটি রেখে দিতে বলে। লোকটি বলে, এটি এখানকার সবচেয়ে মূল্যবান জিনিস। 100 বছর সমুদ্রে ডুবে থাকার পর এটি পুরনো জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে। আমি চাই না কেউ এটিকে নষ্ট করুক। তখন জুলিয়া এসে উপস্থিত হয় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে এবং মেয়েটিকে বলে চলে যেতে। কিন্তু সেই অচেনা মেয়েটি একটি সোনার মুদ্রা ও একটি সোনার পিন দেখে এবং বলে, আমার দিদার কাছে ঠিক এরকম একটি পিন ছিল। তার বিশ্বাস ছিল টাইটানিকের ঘটনায় যারা মারা গিয়েছিল তাদের জিনিসপত্র তুলে আনা উচিত নয়। পুরনো যুগে মৃতদের জিনিস তাদের সাথে সমাধিস্থ করা হতো। যারা তাদের জিনিস নষ্ট করবে তারা অভিশপ্ত হবে। লোকটি সেই মেয়েটির কথায় বিরক্ত হয়ে যায় এবং জুলিয়াকে জিজ্ঞাসা করে যে মেয়েটি কে, কেন এ ধরনের কথা বলছে। কিন্তু জুলিয়ার জানা ছিল না সে কে। যেহেতু জাহাজে অনেক লোক কাজ করছিল তাই সবাইকে চেনা সম্ভব ছিল না। জুলিয়া দ্রুত তাকে সেখান থেকে চলে যেতে বলে। যখনই সেই লোকটি আর জুলিয়া নিজেদের মধ্যে কথা বলছিল তখন মেয়েটি চুপি চুপি সেই হেয়ার পিন আর সোনার মুদ্রা চুরি করে নেয়। এরপর সেই অচেনা মেয়ে জাহাজের নিচের অংশে চলে যায় এবং সেখানে গিয়ে কালো জাদু করতে শুরু করে। সে তার ব্যাগ থেকে পুরনো টাইটানিকের ক্যাপ্টেনের ছবি বের করে সমস্ত আত্মাদের জাগানোর জন্য ডাকতে থাকে। এই সময় জাহাজের হলরুমে সবাই আনন্দ করে নাচছিল। মিয়া ও জ্যাকসন এখনো জাহাজের বিভিন্ন অংশের ভিডিও করছিল। ঘুরতে ঘুরতে তারা জাহাজের নিচের অংশে পৌঁছায় এবং সেই মেয়েটিকে কালো জাদু করতে থাকে। তারা কিছুই বুঝতে পারছিল না। তবে যখন মেয়েটি ভয়ঙ্কর উপায়ে পুজো শুরু করলো তখন তারা ভয় পেয়ে সেখান থেকে পালাতে চাইলো। কিন্তু হঠাৎ পিছনের দরজা জোরে খুলে গেল। ভয়ে তারা পিছনে তাকালো, কিন্তু তখনই তাদের এক ভক্ত ন্যান্সি সেখানে এসে উপস্থিত হয়। সে তাদের লাইভ স্ট্রিম দেখে তাদের খুঁজতে সেখানে এসেছিল। এত আওয়াজের পরেও মেয়েটির মনোযোগ নষ্ট হয়নি। সে পুরো মনোযোগ দিয়ে তার কালো জাদুতে লিপ্ত ছিল। হঠাৎ তার শক্তির প্রভাবে জাহাজের দেওয়ালগুলি কেঁপে উঠতে শুরু করে এবং ব্লগারদের ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এটা দেখে জ্যাকসন বলে, চলো এখান থেকে দ্রুত বেরিয়ে যায়। মিয়া ও ন্যান্সি তার সঙ্গে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। এদিকে ক্যাপ্টেনের কেবিনেও আলো টিমটিম করতে শুরু করে। তখন ক্যাপ্টেন ভিডিও কল করছিল এবং হঠাৎ সেটিও বন্ধ হয়ে যায়। ক্যাপ্টেন বুঝতে পারে যে পুরো জাহাজের যোগাযোগ পৃথিবীর সাথে আলাদা হয়ে গেছে। অন্যদিকে মিয়া, ন্যান্সি ও জ্যাকসন জাহাজের করিডোরে চলে আসে। ন্যান্সি তাদের জানায় যে সে বহু বছর ধরে তাদের অনুসরণ করছে। হঠাৎ জ্যাকসন আবার হ্যালের সঙ্গে ধাক্কা খায় এবং তাকে আবারও বেপরোয়া বলে।
এবার সে মিয়ার দিকে তাকিয়ে অকারণে হাসতে শুরু করে। ন্যান্সি হ্যালকে বলে, তুমি জানো ওরা কারা? এর 12 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। এরপর সে বলে, মিয়া তোমার জন্য একটি নীল হীরার টুকরো আছে যা তোমাকে খুব মানাবে। মিয়া রেগে গিয়ে বলে, আমার এসবের প্রয়োজন নেই। জ্যাকসন হ্যালকে থামিয়ে চলে যেতে বলে। অন্যদিকে সেই অচেনা মেয়েটি এখনো তার কালো জাদুতে ব্যস্ত ছিল। কালো জাদুর কাজ শীঘ্রই শেষ হয়। আর তখনই জানা যায় যে পূর্ণ জাহাজের ক্যাপ্টেন তার দাদা ছিল। হঠাৎ করে টাইটানের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ তার সামনে উপস্থিত হয়। দেখি মিয়া ও জ্যাকসন ডেকে গিয়ে একটি ভিডিও বানায়। হঠাৎ মিয়া একটি সুন্দর বেহালার সুর শুনতে পায়। তার পেছনে এক ভৌতিক মানুষ বেহালা বাজাতে দাঁড়িয়েছিল। বেহালার সুর এত সুন্দর ছিল যে মিয়া ও জ্যাকসন নাচতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর জাহাজে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। পুরো টাইটানিকের বিদ্যুৎ এক মুহূর্তে নিভে যায়। মিয়া তখনও মুগ্ধ হয়ে জ্যাকসনের সাথে নাচছিল। হঠাৎ সেই সুন্দর সুরটি খুব তীক্ষ্ণ আর বিকট শব্দে পরিণত হয়, যা সবার কান ফাটিয়ে দিচ্ছিল। মিয়া তার মাথা ধরে চিৎকার করতে শুরু করে। এটা কি হচ্ছে? জ্যাকসন বুঝে উঠতে পারছিল না কি করবে। বেহালা বাজানো সেই ভৌতিক মানুষটি মিয়ার একেবারে কাছাকাছি চলে আসে। আতঙ্কে জ্যাকসন তার কান বন্ধ করে ফেলে। কিন্তু সেই ভৌতিক মানুষটি তখনও ঘন কুয়াশার মধ্যে তাকে টেনে নেয়। সেই শব্দটি থেমে যায়। ক্যাপ্টেনের সহকারী আদেশ দেয় যে পুরো জাহাজের সিস্টেম আবার পরীক্ষা করা হোক। মিয়া যখন জ্ঞান ফিরে পায় তখন সে চারপাশে জ্যাকসনকে খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। এরপর হ্যাল আবার মিয়ার সাথে দেখা করে, তাকে শান্ত করার চেষ্টা করে। সে মিয়াকে বলে, কিছুক্ষণ পরে আমরা বারে দেখা করব। মিয়া তার কথা মেনে নেয়। কিন্তু তখনই মিয়ার মনে পড়ে তার ফোনের কথা। সে ফোন তুলতে গিয়েছিল, আর ঠিক তখনই হ্যাল এখান থেকে বেরিয়ে চলে যায়। মিয়া ভাবলো যে এই ভয়ানক শব্দের ব্যাপারে সে সবাইকে জানাবে। হঠাৎ সেই ভায়োলিন বাজানো ভৌতিক আত্মা আবার তার সামনে এসে উপস্থিত হলো এবং সেই ভয়ঙ্কর শব্দের সঙ্গে মিয়ার দিকে এগিয়ে এসে তাকে প্রাণে মেরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই একজন নিরাপত্তারক্ষী মিয়ার মৃতদেহ খুঁজে পেল। এরপর জাহাজের নিরাপত্তা প্রধান বলরুমে ক্যাপ্টেন রোজের সঙ্গে দেখা করতে গেল এবং তাকে কন্ট্রোল রুমে নিয়ে এলো। কন্ট্রোল রুমে পৌঁছে তারা দেখলো সবকিছু অদ্ভুতভাবে আচরণ করছে, যা দেখে ক্যাপ্টেন চিন্তায় পড়ে গেল। ক্যাপ্টেন তার ক্রুদের বললেন সিস্টেম বন্ধ করে আবার চালু করতে হবে। ঠিক সেই সময় ব্রায়ান আতঙ্কিত হয়ে সেখানে এসে ক্যাপ্টেনকে তার সঙ্গে যেতে বলল। তারা দুজনে ডেকে পৌঁছালে মিয়ার মৃতদেহ পড়েছিল। রোজ জানতে চাইলেন মিয়ার স্বামী জ্যাকসন কোথায় এবং ব্রায়ানকে বললেন মিয়ার ফোন চেক করতে, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যেই হেক্টর সেখানে পৌঁছায় এবং গার্ডদের এই এলাকা পরিষ্কার করতে বলে। ক্যাপ্টেন মিয়ার ফোনটি তুলে নিয়ে হেক্টরকে বললেন, দেখো শেষবারে এই ফোন থেকে কার সঙ্গে কথা হয়েছে। এরপর তিনি নিজে কন্ট্রোল রুমে গিয়ে কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে গেলেন। এদিকে এক ইঞ্জিনিয়ার জাহাজের সব গন্ডগোল ঠিক করার চেষ্টা করছিল। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই সে একটি ভয়ঙ্কর আত্মা তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে সে পালাতে চেয়েছিল, কিন্তু লাভ হয়নি। সেই ভৌতিক আত্মা তার সামনে এসে দাঁড়ায় এবং তার শক্তি দিয়ে পাইপের একটি অংশ ছিঁড়ে নিয়ে ইঞ্জিনিয়ারের মাথায় আঘাত করে এবং ইঞ্জিনিয়ার সেখানেই প্রাণ হারায়। হেক্টর, ব্রায়ান এবং কয়েকজন গার্ড তখন মিয়ার ক্যামেরা পরীক্ষা করছিল। ক্যাপ্টেন রোজ সেখানে এসে জানতে চাইলেন তারা কি কিছু সন্দেহজনক পেয়েছে। গার্ডরা জানালো তেমন কিছুই পাওয়া যায়নি। এরপর তারা মিয়ার ফোনের শেষ ভিডিওটি চালালো। ভিডিওতে দেখা গেল জ্যাকসন হঠাৎ করে ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। এরপর দেখা গেল হ্যাল মিয়ার কাছে গিয়ে তার সঙ্গে কথা বলছে। হ্যাল সেখান থেকে চলে যাওয়ার পর মিয়া ফোন তুলল, আর তার মুখে আতঙ্কর ছাপ স্পষ্ট ছিল। এরপরেই তার মৃত্যু হয়। ক্যাপ্টেন আন্দাজ করলেন যে হ্যালের কোনো না কোনো ভূমিকা আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। সেই সময় হ্যাল বলরুমে জুলিয়ার সঙ্গে কথা বলছিল। রোজ ও ব্রায়ান সেখানে এসে হ্যালকে ডেকে নিয়ে গেল। তারা একটি প্রাইভেট রুমে গিয়ে হ্যালের সঙ্গে কথা বলল। ক্যাপ্টেন হ্যালকে জানালেন যে মিয়া মারা গেছে এবং তার স্বামী জ্যাকসন নিখোঁজ। হ্যালই শেষ ব্যক্তি ছিল যে মিয়াকে জীবিত দেখেছিল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল যে হ্যাল বারবার জ্যাকসনের সঙ্গে ঝগড়া করছিল। হ্যাল স্বীকার করলো, হ্যাঁ মাঝে মাঝে আমার রাগ ওঠে, কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষ খুন করি। ঠিক সেই সময় সে অচেনা মেয়েটি আবার তার শক্তি ব্যবহার করলো। হঠাৎ করেই জাহাজের ইঞ্জিন নিজে থেকেই চালু হয়ে গেল। ক্যাপ্টেন বুঝতে পারলেন যে কিছু একটা ভুল হচ্ছে। তিনি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে ছুটে গেলেন এবং দেখলেন জাহাজ সত্যিই চলছে। তিনি রেডিওতে পার্করের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না, কারণ কোনো সিগন্যাল আসা যাওয়া করছিল না। ক্যাপ্টেন রেগে কন্ট্রোল রুমে এসে জানতে চাইলেন কে জাহাজ চালিয়েছে। সহকারী জানালো যে সমস্ত কন্ট্রোল লক হয়ে গেছে। তারা সিস্টেম রিবুট করার চেষ্টা করছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এটি কোনো অদৃশ্য শক্তি যা ইঞ্জিন চালাচ্ছে। এখন জাহাজ সেই পুরনো আইসবার্গের দিকে এগিয়ে চলেছে, যে আইসবার্গের সঙ্গে প্রথম টাইটানিকের ধাক্কা লেগেছিল।
ক্যাপ্টেন রোজ সবাইকে দ্রুত এই সমস্যার কারণ খুঁজে বের করতে বললেন। তিনি চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব জাহাজকে রিভার্সে নিয়ে যেতে। ডেকে ব্রায়ান তার সঙ্গে দেখা করলো এবং দুজন একসঙ্গে ইঞ্জিন রুমের দিকে রওনা হলো। যাওয়ার পর জুলি এবং মিসেস ট্রস নামে এক মহিলা ডেকে এলেন। মিসেস ট্রস যখন একা ছিলেন তখন এক মহিলা তাকে বলল, আপনার গলায় এই নেকলেসটি খুব সুন্দর দেখাচ্ছে। মিসেস ট্রস তাকে ধন্যবাদ জানালেন, কিন্তু সেই মহিলা ঘুরে দাঁড়াতেই দেখা গেল তিনি আসলে একটি ভূত। সেই ভূতই তার নেকলেস দিয়ে মিসেস ট্রসের গলা চেপে ধরলো এবং তাকে মেরে ফেললো। এটি সেই সব আত্মারা যারা সেই পুরনো টাইটানিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। ওদিকে ইঞ্জিন রুমে ক্যাপ্টেন রোজ সমস্যাটি ঠিক করার চেষ্টা করছিল। হঠাৎ সেখানে ইঞ্জিনিয়ার মৃতদেহ সামনে এসে পড়ল। তিনি ভয়ে পার্কারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু রেডিও আবার কাজ করছিল না। ক্যাপ্টেন রাগ করে বলে উঠলেন, এখানে কি হচ্ছে? সব সিগন্যাল তো বন্ধ। তিনি জানতেন যত দ্রুত সম্ভব ইঞ্জিন বন্ধ করতে হবে, না হলে এটি ব্লাস্ট হবে। কিন্তু পুরো সিস্টেম জ্যাম হয়ে গিয়েছিল। ব্রায়ান লক্ষ্য করলো যে ইঞ্জিন অতিরিক্ত চাপ নিতে পারবে না এবং তা যে কোনো সময়ে ব্লাস্ট হবে। তাই সে রোজকে বলল, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ব্লাস্ট যে প্রায় হতে চলেছে তা দেখে ব্রায়ান ক্যাপ্টেন রোজকে দ্রুত টেনে নিয়ে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার সঙ্গেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল, যা পুরো জাহাজটিকে কাঁপিয়ে দিল। বলরুমে নাচতে থাকা অনেকেই সেই ঝাঁকুনিতে পড়ে গেল। এই বিস্ফোরণে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। রোজ সবাইকে সাহস দিয়ে বললেন, ভয় পাবেন না, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কন্ট্রোল রুমে পুরো ক্রু মেম্বার অস্থির হয়ে পড়েছিল। তারা বুঝতেই পারছিল না এখানে কি হচ্ছে। এদিকে জাহাজ সরাসরি একটি আইসবার্গের দিকে এগিয়ে চলেছে। হেক্টর তখন ইঞ্জিন রুমের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল এবং দেখলো একটি ভূত তাকে লক্ষ্য করছে। কন্ট্রোল রুমে পার্কার চেষ্টা করছিল অন্য কোনো জাহাজের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু তাতে সফল হচ্ছিল না। পার্কার সবাইকে শান্ত থাকার পরামর্শ দিল এবং বলল শীঘ্রই কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ হবে। তবে তখনই জানা গেল সবচেয়ে কাছের জাহাজটিও 2 ঘন্টা দূরে। অন্যদিকে হ্যালকে যে ঘরে আটকানো হয়েছিল সেখানে হঠাৎ করে ছাদ থেকে জল চুইয়ে পড়তে লাগলো। আলো টিমটিম করতে শুরু করলো এবং ভয়ঙ্কর কিছু আওয়াজ শোনা যেতে লাগলো। আতঙ্কে হ্যাল কান চেপে ধরে চিৎকার করতে লাগলো, এই আওয়াজ বন্ধ করো। হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল এবং একটি ভূত তার সামনে এসে উপস্থিত হলো। ভয়ে হ্যাল ঘরের এক কোণে গিয়ে চেপে বসলো, আমাকে ছেড়ে দাও। কিন্তু ভূত তার শক্তি দিয়ে হ্যালের হাত দুটোকে বিছানার সঙ্গে বেঁধে ফেললো এবং তার গায়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলতে লাগলো। ঠিক সেই সময় ন্যান্সি কন্ট্রোল রুমে ঢুকে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করলো। ন্যান্সি বলল তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে। ক্যাপ্টেন তাকে কথা বলার সুযোগ দিলেন, আর ন্যান্সি জানালো যে মিয়াকে একটি ভূত হত্যা করেছে। প্রমাণ হিসাবে সে মিয়ার ফোনের শেষ ভিডিও দেখালো। কিন্তু ক্যাপ্টেন রোজ ভূত প্রেত বিশ্বাস করত না। সে সরাসরি বলল, আমাদের জাহাজে কোনো ভূত প্রেত নেই। এরপর তিনি ব্রায়ানকে নির্দেশ দিলেন ন্যান্সিকে তার কেবিনে পাঠিয়ে দিতে। ন্যান্সির কেবিনটি সেই ঘরের পাশেই ছিল যেখানে হ্যালকে আটকানো হয়েছিল। ব্রায়ান যখন হ্যালের ঘরে ঢুকলো তখন দেখলো হ্যাল মেঝেতে অদ্ভুতভাবে কাত হয়ে পড়ে আছে। মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং সে সবাইকে দূরে থাকতে বলেছিল। ব্রায়ান তাকে উঠিয়ে একটু শান্ত করলো। কিছুটা স্বাভাবিক হওয়ার পর হ্যাল ক্যাপ্টেন রোজের সঙ্গে দেখা করতে গেল। ক্যাপ্টেন রোজের কাছে গিয়ে জানালো যে সে এক অদ্ভুত জিনিস দেখেছে। সে জানে না সেটি কি ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন সে মৃত্যুর খুব কাছাকাছি রয়েছে। হ্যাল ক্যাপ্টেনকে বলল যে যত দ্রুত সম্ভব নিউ ইয়র্ক ফিরে যাওয়া উচিত, না হলে পুরনো টাইটানিকের ভূতেরা তাদের মেরে ফেলবে। তখনই এক গার্ড এসে জানালো যে তাদের সিকিউরিটি হেড হেক্টরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন প্রথমে ব্রায়ানকে নির্দেশ দিল যে হ্যালকে আবার সেই ঘরে তালা বন্ধ করতে, কারণ সে অদ্ভুত কথা বলছিল। এরপর তিনি গার্ডদের হেড হেক্টরকে খুঁজে বের করতে পাঠালেন। রোজ তখনও রেডিওর মাধ্যমে হেক্টরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। গার্ডরা হ্যালকে তার ঘরে নিয়ে যাওয়ার সময় তারা সেই অজানা মেয়েটিকে দেখতে পায়। হ্যাল তাকে সঙ্গে সঙ্গে চিনে ফেলে। সে বলে এই মেয়েটির কারণেই সবকিছু হচ্ছে। সে বলতে থাকে যে এই মেয়েটি অদ্ভুত কথা বলে আর মৃতদের জিনিসপত্র নিয়ে মিথ্যা গল্প বানায়। মেয়েটি তা অস্বীকার করে বলল, আমি কাউকে হত্যা করিনি, কিন্তু আমি জানি এখানে কি ঘটছে। সে জানালো যে সত্য জানার জন্য কেউ প্রস্তুত নয়। মেয়েটি হ্যালের দিকে ইশারা করে বলল, সব এর দোষ। ও সমুদ্রের গভীরে গিয়ে মৃতদের জিনিসপত্র চুরি করেছে আর এখন তারা তাদের জিনিস ফেরত নিতে এসেছে। এই জাহাজ অভিশপ্ত, এখানে কেউ বাঁচবে না। আতঙ্কিত হ্যাল জানতে চাইলো তাহলে এসব বন্ধ করার কোনো উপায় নেই। মেয়েটি জবাব দিল, এখন অনেক দেরি হয়ে গেছে। এরপর ব্রায়ান সেই মেয়েটিকে একটি ঘরে তালা বন্ধ করে দিল, কিন্তু মেয়েটি বারবার চিৎকার করতে লাগলো, সবাই মারা যাবে, সবাই মারা যাবে। কিছুক্ষণ পর সেই ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল আর এডওয়ার্ড স্মিথের ভূত সেখানে উপস্থিত হলো। ব্রায়ান ভয়ে বন্দুক দিয়ে গুলি চালালো,
কিন্তু গুলি ভূতের দেহ ভেদ করে গিয়ে তার নিজের সহকর্মীকে আঘাত করলো। তারপর জাহাজের সমস্ত বিদ্যুৎ চলে গেল। ক্যাপ্টেন রোজ সবাইকে বললেন নিজেদের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কন্ট্রোল লসের দিকে ফোকাস করতে। হঠাৎ রোজ এক কোণের কাছে কাউকে দেখলেন। তিনি সবাইকে নির্দেশ দিলেন ফ্ল্যাশ লাইট সেই দিকে ফোকাস করতে, কিন্তু সেখানে কেউ ছিল না। রোজ ভাবলেন হয়তো এটি তার মনের ভুল এবং সবাইকে দ্রুত সিস্টেম ঠিক করতে বললেন। এদিকে এডওয়ার্ড স্মিথের ভূত তার সামান্য শক্তি দিয়ে নিজের পরবর্তী প্রজন্ম সেই মেয়েটির হাতে দিয়ে দিল। ব্রায়ান এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল এবং কিছুই করতে পারল না। কাজ শেষ হতেই সেই মেয়েটি ঘুরে দাঁড়িয়ে ব্রায়ানকে অজ্ঞান করে দিল এবং সেখান থেকে বেরিয়ে গেল। হ্যাল আতঙ্কিত হয়ে নিজের কেবিনে ফিরে গিয়ে সিদ্ধান্ত নিল যে সমুদ্র থেকে যত জিনিস সে চুরি করেছে সব ফিরিয়ে দেবে। শান্ত হওয়ার জন্য সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে লাগলো, কিন্তু হঠাৎ সে মিয়ার ভূত দেখতে পেল। ব্রায়ান জ্ঞান ফিরে দেখলো তার সঙ্গী এখনো বেঁচে আছে। সে তাকে সেখান থেকে অপেক্ষা করতে বলে সাহায্য আনতে বেরিয়ে গেল, কিন্তু সেই গার্ড তার কথা না শুনে পিছনে চলে আসতে লাগলো। করিডোরে পৌঁছানো মাত্রই একটি ভূত সেই গার্ডকে হত্যা করলো। এই সময় সেই মেয়েটি কন্ট্রোল রুমে পৌঁছালো এবং নিজের শক্তি দিয়ে পার্কারকে এক পাশে ছুঁড়ে ফেললো। রোজ তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটিকে ছোঁয়ার সঙ্গে সঙ্গেই রোজ একটি ভূত দেখলো। মেয়েটি রোজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং টাইটানিককে সেই একই আইসবার্গের দিকে নিয়ে গেল যেটিতে প্রথম টাইটানিক ধ্বংস হয়েছিল। রোজ চিৎকার করে অনুরোধ করলো, থামো, সবাই মারা যাবে, এতে তোমার কি লাভ? কিন্তু মেয়েটির মধ্যে থাকা আত্মা তাকে ভাবার ক্ষমতা দিচ্ছিল না। ক্রু মেম্বাররা জাহাজের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু তারা ব্যর্থ হলো। রোজ তার শেষ চেষ্টা করে মেয়েটিকে বলল, যদি জাহাজটি আইসবার্গে ধাক্কা খায় তাহলে তুমিও তো মারা যাবে। কিন্তু মেয়েটি হাসি মুখে উত্তর দিল, তাতে তার কিছু যায় আসে না। কিছুক্ষণের মধ্যে জাহাজ দ্রুত গতিতে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেল। জুলিয়া যাত্রীদের শান্ত করে অ্যাসেম্বলি এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। রোজ আতঙ্কিত হয়ে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলো, কিন্তু কোনো সাড়া পেল না। ঠিক তখনই হ্যাল সেখানে আসে এবং বলে, আমার জানা আছে কি চলছে। সবকিছু থামাতে হলে আমাদের পুরনো টাইটানিক থেকে আনা সমস্ত জিনিস সমুদ্রে ফেরত দিতে হবে। কিন্তু রোজ তার কথাগুলো গুরুত্ব না দিয়ে সেখান থেকে তাকে চলে যেতে বলল এবং বলল, যদি সত্যি সাহায্য করতে চাও তাহলে যাত্রীদের লাইভ বোটে উঠতে সাহায্য করো, বাজে কথা বলে সময় নষ্ট করো না। এদিকে টাইটানিক দ্রুত ডুবে যাচ্ছিল, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এই সময় ব্রায়ান হল থেকে একটি জিনিস তুলে নিল যেটি পুরনো টাইটানিক থেকে আনা হয়েছিল, কিন্তু সে বেশি দূরে যেতে পারলো না, কারণ মিয়ার ভূত তার সামনে এসে তার নিজের বন্দুক দিয়ে তাকে গুলি করলো। জাহাজ তখন অর্ধেকের বেশি ডুবে গেছে। লোকেরা আতঙ্কে ছোটাছুটি করছিল, জল করিডোরে পৌঁছে গিয়েছিল এবং চারপাশে শুধু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। বলরুমে জুলি ব্রায়ানকে খুঁজতে বের হয়, কিন্তু সে ইতিমধ্যেই ভূত হয়ে গিয়েছিল। ব্রায়ান একটি লাইফ বোট জুলির ওপর ফেলে দেয়। হ্যাল সাহস করে মানুষদের সাহায্য করতে থাকলো, কিন্তু যখন তারা লাইফ বোট নামানোর চেষ্টা করছিল তখন সব দড়ি ছিঁড়ে গেল আর সেই পুরনো টাইটানিকের মতোই সবাই জলে পড়ে গেল। রোজ একজন প্রকৃত ক্যাপ্টেনের মতো শেষ পর্যন্ত টাইটানিক 3-তে থেকে গেল। অবশেষে পুরো জাহাজটি ডুবে গেল। হ্যাল একটি লাইফ বোটে শুয়ে কাঁদছিল। হঠাৎ সে রোজের কণ্ঠস্বর শুনতে পেল, যে তাকে সাহায্য করে নিজের বোটে তুলে নিল। হ্যাল বোটে উঠে হঠাৎ উচ্চস্বরে হাসতে লাগলো। সে হাসতে হাসতে বলল, দেখো, আমি মৃতদের জিনিসপত্র চুরি করেছি আর মৃতরা সবাইকে মেরে ফেললো, শুধু আমাকে রেখে দিল। রোজ তাকে শান্ত করে বলল, তুমি মানুষদের সাহায্য করেছো, এখন এসব ভুলে যাও। কিন্তু হঠাৎ হ্যাল চুপ করে গেল। রোজ পেছনে ফিরে তাকাতেই বুঝলো যে হ্যাল মারা গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই হ্যাল এক ভূতে পরিণত হলো এবং রোজকেও মেরে ফেললো। তাহলে সত্যিই যদি টাইটানিক জাহাজটি আবার তৈরি করা হয়, আপনি কি তার যাত্রী হতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।